নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, নাম কি বিপদ। সেই আমাদের বিখ্যাত রাজু মামা, যার গল্প লিখে লিখে ফুরোনো যায় না। তা সেই রাজু মামা অকস্মাৎ আজ ভোরবেলা এসে হাজির। কোথা থেকে তা কে জানে। হঠাৎ কিছুদিনের জন্যে যে একেবারে হাপিস হয়ে গিয়েছিলেন রাজু মামা, না খবর না পাত্তা। প্রথম মানে আর কি, যখন জলজান্ত একটা মানুষ হাপিস হয়ে যাওয়াটা বরদাস্ত করে নেওয়া যাচ্ছিল না, তখন কেউ কেউ বলছিল মোটা মাইনের চাকরি পেয়ে চিংলিপুট না চিদাম্বরম কোথায় যেন চলে গেছে, রাজু বলে গেছে আমাদের। কেউ কেউ বলল রাজুকে তো আর ভূতে পায়নি যে ওদের বলে কয়ে তবে যাবে, রাজু করবে চাকরি। রাজু গেছে আসামের জঙ্গল এলাকায় হাতির দাঁত চালানের ব্যবসা ফাঁদতে। আরও কতকজন বলল, আরে বাবা, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি রাজু বাংলার গ্রামে গ্রামে ঘুরে প্রাচীন পুঁথি সংগ্রহ করছে সরকারি মিউজিয়ামের জন্যে। বাকি কিছুজন এদের সকলকে নস্যাৎ করে দিয়ে বললেন, ওসব কিচ্ছু না, হঠাৎ এক তান্ত্রিক সন্ন্যাসীর কবলে পড়ে বীরভূমের ওদিকে চলে গিয়েছে রাজু, স্মৃতিভ্রষ্ট হয়ে। চেনা লোক দেখলেও আর চিনতে পারে না। কিন্তু ও সবই গুজবের জমজমাটি, কেউ খুঁজে পেতে দেখতে যায়নি রাজু মামাকে। মা বাপ তো নেই লোকটার যে কাগজে কাগজে বিজ্ঞাপন দেবেন, রাজু যেখানেই থাকো চলিয়া আইসো, তোমার অভাবে আমরা মৃত্যু শয্যায়, টাকার দরকার হইলে জানাও। কাজে কাজেই রাজু মামা সম্বন্ধে ওই গুজব গাজবই চলতে লাগলো। আর ঠিক যখন সবাই ওসব আলোচনা থামিয়ে ফেলেছে এবং রাজু মামাকে ভুলবো করছে, সেই সময় রাজু মামার একেবারে সশরীরে আবির্ভাব। এই আমাদেরই বাড়িতে ভোরবেলা আমরা যখন কেউ ঘুম থেকে উঠেছি, কেউ তখনও ওঠেনি। আমার ঘুম ভেঙেছিল মার ডুকরে ওঠা কান্নায়। উঠে দেখি মা চোখ মুছছেন আর বলছেন, রাজু তাহলে এলি ভাই, আমরা ভেবে বসেছিলাম। কি ভেবেছিলেন সেই অপয়া কথাটা আর উচ্চারণ করেন না মা। রাজু মামা আমাকে দেখতে পেয়েই তাড়াতাড়ি বলে ওঠেন, এই দেখ টাবু, তোর মার কাণ্ড, তুই যা তো শিগগির গিয়ে ট্যাক্সি ভাড়াটা মিটিয়ে দিয়ে আয় তো, মহা বিপদে পড়েছি রে, আমার কাছে আবার বড় নোট ছাড়া কিছু নেই। পকেট থেকে একখানা 100 টাকার নোট বার করে সেটা বারদুই সকলের নাকের সামনে নাচিয়ে ফের পকেটে পুরলেন রাজু মামা। অগত্যা আমি ছুটে বাবার ঘরে ঢুকে বাবার পকেট থেকে কিছু ছোট নোট বার করে নিয়ে রাস্তায় দৌড়লাম ট্যাক্সির মিটার মিটোতে। এসে দেখি মা কাঁদো কাঁদো হয়ে রাজু মামার পিঠে হাত বুলোচ্ছেন আর বলছেন, কোথায় যে চলে গিয়েছিলি রে রাজু, কোথায় ছিলি এতদিন? রাজু মামা আমাদের সকলের দিকে একবার কৃপা দৃষ্টি বুলিয়ে একটু বিচিত্র হাসি হেসে বলেন, ছিলাম অজ্ঞাতবাসে। অজ্ঞাতবাসে? হঠাৎ যেন মহাভারতের একখানা পাতা খসে এসে পড়ল। মহাভারতে ছাড়া অজ্ঞাতবাস আর কে কবে করেছে? মা বললেন, কেন বাপু তোর এই দুর্মতি, কি দরকার? রাজু মামা আরও বিচিত্র একটু হাসি হেসে বললেন, দরকার আছে বই কি টেপিদি, সকলের জীবনেই মাঝে মাঝে অজ্ঞাতবাসের দরকার আছে, সবাই করে না এই যা। আমি ফস করে বলি, কি জন্যে মামা? কি জন্যে? রাজু মামার মুখে একটা দেবভাব ফুটে ওঠে, আত্মশুদ্ধির জন্যে রে। আত্মশুদ্ধি? তা নয় তো কি, জীবনে কত অপকর্ম করছি আমরা, আত্মাকে কত অশুদ্ধ করছি, মাঝে মাঝে শুদ্ধির দরকার নেই? এবার হাঁ হয়ে যাই। বাসি কাপড় পরে কাঁচা কাপড় ছুঁয়ে ফেললে সে কাপড় অশুদ্ধ হয়ে যায় জানি, মানে মা জানিয়ে ছেড়েছেন, কিন্তু আত্মা সেও। অথচ সেবারে তো এই রাজু মামাই যখন গীতা না কি পড়তেন, তখন একদিন আমাদের সাট্টে পাট্টে ধরে বুঝিয়েছিলেন আত্মা নাকি এমন একটা ধাতু যে আগুনে পড়ে না, জলে ভেজে না,
ছিঁড়লে ছেঁড়ে না, কাটলে কাটে না, এক কথায় হামানদিস্তায় ফেলে কুটলেও আত্মা নাকি যেমন কি তেমন। সেই জিনিসে ছোঁয়ার দোষ লাগে? কি জানি বাবা, রাজু মামা কত কি যে জানেন। একটু পরেই মা যখন সুস্থ হয়ে বসেছেন, রাজু মামা বলে উঠলেন, হ্যাঁ রে টাবু, তোদের ওই চাকরটা নতুন না পুরনো? মা চমকে উঠে বললেন, কেন বলতো? একেবারে আনকোড়া নতুন যে, চিনিস টিনিস নাকি? রাজু মামা বলেন, না না, তা নয়, ভাবছিলাম 100 টাকার নোটটা ওর হাতে ভাঙাতে ছেড়ে দেব। কেন খামোকা ওর হাতে ভাঙাতে? আহা, বুঝছিস না, ছেলেদের জন্য 2 টাকার মিষ্টি আনতে দেব। মার চোখ তখন কপালে। আরে বাবা, আবার মিষ্টি কেন? তুই এসেছিস এই ঢের। রাজু মামা বললেন, তা কি হয়, এতদিন পরে এলাম। পকেট থেকে 100 টাকার নোটটা বার করে নিয়ে আঙুলের টোকা দিতে থাকেন রাজু মামা, আর দেবার জন্যে ঝুলোঝুলি করতে থাকেন। মাও নেবেন না, রাজু মামাও ছাড়বেন না। এই ফাঁকে আমি একবার বলেছিলাম, আমি না হয় ভাঙিয়ে। মিষ্টির ব্যাপারটা যদি এই কথা কাটাকাটির হুল্লোড়ে ফসকে যায়, এটা আমার ইচ্ছে ছিল না। কিন্তু মা বকে উঠলেন। চিরদিনই দেখেছি মা কোনোদিনই আমাদের অনুকূলে নয়। মা বললেন, রাজুর যেমন কথা, 100 টাকার নোট ভাঙিয়ে মিষ্টি, তুইও তাই শুনছিস? খাবারের দোকানই দেবে নাকি ভাঙিয়ে এই বৌনি বেলায়? রাজু মামার মুখটা ভারী দুঃখিত দুঃখিত লাগে। শুকনো মুখে বলেন, কি বিপদেই যে পড়েছি, সঙ্গে বড় নোট ছাড়া আর কিছু নেই যে। মার বোধ করি একটু মায়া হলো, জানি না রাজু মামার মুখ দেখে কি আমাদের মুখ দেখে। শেষ অবধি বললেন, বেশ বাপু, আমি আনাচ্ছি মিষ্টি, টাকা তুই পরে দিস। রাজু মামা নিরুপায় মুখে নোটখানা পকেটে পুরলেন। বললেন, না নিলে কিন্তু রক্ষে রাখবো না। আবার বাবার পকেটে হাত ঢোকাতে হলো আমায়। চিরদিনই দেখেছি শুধু মা নয়, মা আর ভগবান এই দুজনেই বরাবর আমাদের বিপক্ষে। যা আমাদের পছন্দ তাতেই তাদের অপছন্দ। কিন্তু আজ দেখছি বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো ভগবানের ভারী দয়া। কি করে বুঝলাম? কারণ আজ হচ্ছে রবিবার, অর্থাৎ আজ ভাগ্যে সমস্তটা দিন পাবো রাজু মামার সঙ্গ সুখ। এ কি সোজা মজা! কত গল্প যে জানেন রাজু মামা, আর কত যে অদ্ভুত অদ্ভুত আর অসম্ভব অসম্ভব ঘটনা রাজু মামার নিজের জীবনে ঘটেছে, শুনে শুনে তাক লেগে যায়। এই যে এবারের আত্মশুদ্ধির অজ্ঞাতবাসের কমাস, কে বলতে পারে এর মধ্যে কি মহাভারতী না ঘটে গেছে রাজু মামার জীবনে। হয়তো ইত্যবসরে সবই করেছেন রাজু মামা। চিংড়িপুটের চাকরি, হাতির দাঁতের ব্যবসা, প্রাচীন পুঁথি সংগ্রহ, ইস্তক কাপালিকের কবলে যাওয়া, কিছুই বাকি রাখেননি হয়তো। রাজু মামা যদি লেখক হতেন, নির্ঘাত শুধু আত্মজীবনী লিখেই বাড়ি গাড়ি করে ফেলতে পারতেন। কাজেই রাজু মামার সঙ্গে একটি রবিবারের দুপুর কাটানো মানে একটি মোটাসোটা পুজো বার্ষিকী। একই রবিবার, তাই রাজু মামা এসেছেন। রান্না বান্না যা হলো, প্রচুর। খেয়ে উঠতেই বেলা 2। তবু আমরা খেয়ে উঠেই ছেঁকে ধরেছি, রাজু মামা গল্প, রাজু মামা গল্প। রাজু মামা একবার আমাদের সকলের দিকে স্নেহ দৃষ্টি বুলিয়ে বললেন, গল্প সে তো হবেই, তবে আমি ভাবছিলাম অন্য কথা। গল্প তো রাত্রিরেও হতে পারে। কি অন্য কথা ও রাজু মামা? অন্য কথা আবার কেন? রাজু মামা হাসি মুখে বললেন, মানে মানে আর কি, এতদিন পরে এলাম তোদের কাছে, ভাবছিলাম তোদের সব কটাকে আজ ছুটির দিনে সিনেমা দেখিয়ে দিই। মামা হই, দেখতে ভালোবাসিস তোরা। আমরা নিষ্পন্দ, নিস্তব্ধ। না, শুধু আনন্দেই নয়, আত্মশুদ্ধির অলৌকিক ক্ষমতা দেখে। সেই রাজু মামা, যিনি এই যাবৎকাল শুধু সিনেমা দেখার অপকারিতা নিয়েই বক্তৃতা দিয়ে এসেছেন। আমাদের স্তব্ধতা দেখে রাজু মামা বোধহয় উল্টো বুঝলেন। বললেন, দেখ ভেবে, আমি বলছিলাম
গল্প তো রাত্রেও হতে পারে, তবে তোরা যদি সিনেমা পছন্দ না করিস তো আলাদা কথা। পছন্দ করব না সিনেমা? আমাদের নিরাপত্তা ফটাস করে ফেটে গেল ফুলো বেলুনের মতো। চেঁচিয়ে উঠলাম আমরা, পছন্দ করব, পছন্দ করব, সেই ভালো, সেই ভালো, এখন সিনেমা, রাত্রিরে গল্প। সময় আর বেশি ছিল না, দুপুরের শো কিনা। হুড়মুড় করে বেরিয়ে পড়লাম আমরা। আর পথে বেরিয়েই রাজু মামা হায় হায় করে উঠলেন, এই দেখো আবার সেই বিপদের সামনে পড়ে যাচ্ছি। ওরে বাবা টাবু, মানিক আমার, এখনকার মতো এই বিপদ থেকে উদ্ধার করতে পারবি? হকচকিয়ে গিয়েছি। রাজু মামার আগের বিপদের কথা মনে ছিল না। হঠাৎ সেই পুরনো বিপদ আবার নতুন হয়ে ঝলসে উঠল রাজু মামার পকেট থেকে হাতে। সেই বড় নোট। ছবি আরম্ভ হয়ে যাবার সময় তো আসন্ন টাবু। 100 টাকার নোটে চেঞ্জ গুনে ফেরত নিতে নিতে তো অর্ধেক হয়ে যাবে। কি উপায়? এ কি বিপদ! মার কাছ থেকে আনবো? ইতস্তত করে বলি। তাই আনবি? তোদের কাছে কিছু নেই? আমাদের কাছে? লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। যা আছে সে এতই অকিঞ্চিত, উচ্চারণ করা যাবে না। তবে তাই যা বাবা। হঠাৎ ভয়ঙ্কর একটা ফ্লো এসে যায় রাজু মামার কথায়। ছুটতে যা, যাবি আর আসবি, গোটা 12-13 হলেই হবে। সদল বলে সিনেমার পথে যাত্রা করেন রাজু মামা। সঙ্গে বেলু, নিপু, ঘটাই, দুগ্গা, বুলা, আমি আর হারু। ছবি শুরু হতেই শুরু হয় রাজু মামার উপদেশ। ওই যে লাইফ বয় সাবানের ছবিটা দেখালো, ওটা স্রেফ বিজ্ঞাপন, বুঝলি? মেখে আমি দেখেছি ও সাবান, অত কিছু নয়। আমরা ফিসফিস করে বলি, বিজ্ঞাপন সে তো সকলেই জানে রাজু মামা। রাজু মামা এ কথায় কর্ণপাত করেন না, বলে চলেন, আর ওই যে দালদার কথা বলল, স্রেফ গাঁজাখুরি, এই দেখিয়ে নগদ 5 শিখে করে পয়সা নিচ্ছে, দেখ তো কাণ্ড। অবাক হয়ে বলি, আসল ছবি তো এখনো আরম্ভই হয়নি মামা। রাজু মামা গলা চড়িয়ে বলে ওঠেন, সে হলো আর না হলো, হলেও ওই লাইফ বয়, টিনোপল আর দালদার ছবিরই কাছাকাছি। আরও কিছু বলতেন রাজু মামা। অন্ধকারে ওর মুখ চোখের ভাবনা দেখতে পেলেও বেশ বুঝছিলাম ওর বক্তৃতা চেগেছে, কিন্তু রক্ষে করলেন পিছনের ভদ্রলোক। রাজু মামার বদলে আমার মাথার চাঁদিতে একটা টোকা দিয়ে বলে উঠলেন, ওহে বাপু, এটা গল্প করবার জায়গা নয়, ওটা বাড়ি গিয়ে করো। শুনেই গুম হয়ে গেলেন মামা। আসল ছবি শুরু হলো। হাঁ করে দেখছি, রাজু মামাও নীরব। হঠাৎ দুম করে ইন্টারভাল। দেখি হাতছানি দিয়ে একটা পটেটো চিপস ওলাকে ডাকলেন রাজু মামা, আর সে আসতেই তার নাকের সামনে তুলে ধরলেন সেই বহুবার দৃষ্ট 100 টাকার নোটখানি। ভাঙানি হবে? সে ছোড়া ফ্যাল করে একবার বোধ করি তার জীবনের এই প্রথম অ্যাডভেঞ্চারের দিকে তাকিয়ে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে প্রবল এক মাথা ঝাঁকুনি দিলেন রাজু মামা। কি বিপদেই পড়লাম রে বাবা! উফ, ইচ্ছে করছে নোটখানি কুচি কুচি করে ছিঁড়ে 100 টুকরো করে দিন। সামান্য একখানা 100 টাকার নোট ভাঙানো যাচ্ছে না সেই সকাল থেকে। মরুগ্গে পটেটো চিপস, আর হলো না আজ। বাড়ি ফিরেই খাওয়া দাওয়ার হই হুল্লোড়, সঙ্গে সঙ্গে রাজু মামার সেই বিশ্ব নস্যাৎ করা গল্প। উট দেখলি টাবু? ছবিতে উট দেখলি? দেখে হেসে মরি। স্রেফ বর্ণপরিচয়ের প্রথম ভাগের উট। সত্যিকারের মরুভূমির উট মোটর বাইকের মতো দৌড়য়, বুঝলি? ঝাঁকুনি দিয়ে দিয়ে কদমে কদমে। জীবনে দেখলাম তো অনেক কিছুই। তারপরই হঠাৎ পকেটে হাত দিয়ে তৎপর হয়ে ওঠেন, এই যা, দেশলাইটা বুঝি সিনেমার ঘরে ফেলে এলাম। টাবু, যা তো বাবা, চট করে একটা দেশলাই কিনে আনতো। আমি প্রতিবাদ করে উঠি, দেশলাই কিনে আনবো কি, বাড়িতে কত। আহা, হোক না হোক না, অপরের জিনিস যত কম নেওয়া যায় ততই ভালো। তাছাড়া আমার তো এটা ভাঙাবারও দরকার রয়েছে। পকেট থেকে সেই ঐতিহাসিক নোটখানি টেনে বার করেন। যা, ছুটতে যাবি, ভাঙানিটা অবশ্য গুনি নিস ভালো করে। আমি আমার সন্দেহ ব্যক্ত করি। মাত্র একটা দেশলাই কিনলে বোধহয় ভাঙিয়ে দেবে না মামা? দেবে না? ওর ঘাড় দেবে। চল তো দেখি
কেমন তোদের পাড়ার দোকানি? উঠে দাঁড়িয়েই আবার বসে পড়েন রাজু মামা। থাকগে, আমি রাগী মানুষ, আবার তোদের পাড়ায় দাঙ্গা বাঁধাবো? ও কাল সকালে যা হয় হবে। কিন্তু পরদিন সকালে কিছু হলো না, বিকেলেও না। দেশলাই তো রান্নাঘর থেকেই এনে দিয়েছিলাম। সিগারেট বাবার টিন থেকে, নস্যি আর কামাবার ব্লেড ছোট কাকার ঘর থেকে। কারণ রাজু মামা বলতে লাগলেন, যে তোমাদের পাড়ার দোকান হয়তো সামান্য একখানি নোটের ভাঙানিও দিতে পারবে না। তা মিথ্যেও বলেননি রাজু মামা, আমাদের পাড়াটা হতভাগাই বটে। নইলে দুপুরে যখন রাজু মামা আমাদের বাড়ির শুদ্ধ সকলকে ম্যাগনোলিয়া খাওয়ালেন আর বিকেলে ঘুগনি, আলুর চপ, তখনও তো সেই রাগে মাথার চুল ছিঁড়তে হলো রাজু মামাকে 100 টাকার নোটখানা হাতে করে। নেহাত মাথার আধখানাই টাক রাজু মামার, তাই চুলের মুঠি হাতে উঠে এলো না। দুঃখে ক্ষোভে নোটখানাই ছিঁড়তে যাচ্ছিলেন, আমরাই হাঁ হাঁ করে থামালাম। শেষ পর্যন্ত হাত পা এলিয়ে হতাশ হয়ে বসে পড়লেন রাজু মামা। ওসবের পয়সা আমরাই ধার দিলাম। সত্যি কি কষ্ট রাজু মামার। ঘটাই বলল, রোজ কত নোট ভাঙানো হয়, কত সহজেই ভাঙে, কিন্তু রাজু মামার নোটটা যেন বজ্জর, কিছুতেই ভাঙতে চায় না। আমার কপাল, বললেন রাজু মামা কপালের ঘাম মুছে। পর মুহূর্তে আবার লাফিয়ে উঠলেন, বললেন, এ কপালের লেখা মুছবই, চল। কোথায়? যেখানে খুশি। বাড়ি থেকে বেরিয়েই লাফিয়ে একটা রিকশায় চড়ে বসলেন রাজু মামা। বললেন, চলো ট্রাম লাইন। আর ট্রাম লাইনে নেমেই দরাজ হাতে বার করে ফেললেন সেই নোটখানি। দে ভাঙানি দে। লজ্জায় মাথা কাটা গেল আমার। আমাদের পাড়ার রিক্সাওয়ালাগুলো কি ভীষণ দিন দুঃখী, পারল না, সামান্য একখানা নোট ভাঙিয়ে দিতে পারল না। সত্যি প্রাণে বড্ড লেগেছিল রাজু মামার, প্রায় হাউ হাউ করে কেঁদেই উঠেছিলেন। ওরে বাবা রে, কি বিপদে পড়লাম রে আমি। তাড়াতাড়ি করে আমিই চুপ করাই, নিজের পকেট থেকে 3 আনা পয়সা রিক্সাওয়ালাকে দিয়ে। তারপর সে আমাদেরই লজ্জার কথা, মানে আমাদের পাড়ার। বাসে উঠে হাওড়া পর্যন্ত গেলেন রাজু মামা, তবুও সেই বজ্জর নোট ভাঙাতে পারলেন না। আমাদের দুজনের 10 পয়সা 5 আনা বাদ দিয়ে সামান্য 99 টাকা 11 আনা পয়সা দিতে পারল না বাস কন্ডাক্টর। ব্যাস, আর ফিরলেন না রাজু মামা। রাগে গস গস করতে করতে স্টেশনে ঢুকে একেবারে চড়ে বসলেন ট্রেনের একখানি কামরায়। আমিও দৌড়চ্ছি পিছন পিছন। ও রাজু মামা, যাচ্ছ কোথায়? চুলোয়, জাহান্নামে, যেখানে ইচ্ছে। মোট কথা এখানে আর নয়। ব্যাকুল হয়ে উঠি, কিন্তু টিকিট করলে কই? টিকিট? খিঁচিয়ে উঠলেন রাজু মামা। করবো কোথা থেকে? সেখানেও হয়তো বলে বসবে নোটের ভাঙানি নেই। ওহ, কি বিপদেই পড়েছি। এমন বিপদ যেন শত্রুরও না হয়। 100টা টাকা হাতে নিয়ে ভিখিরির মতো হাত পেতে পেতে বেড়াচ্ছি। বলে দিস টেপিদিকে চলে গেলাম আমি। আর কি যে মনোকষ্ট পেয়ে গেলাম তাও বলিস, তুই তো সাক্ষী আছিস সবেরই। গাড়ি নড়ে উঠল। আমি কাঁদো কাঁদো। সত্যি আমাদের কাছে এসে এত মনোকষ্ট পেয়ে চলে যেতে হলো রাজু মামাকে। হঠাৎ সর্পাহতের মতো আর্তনাদ করে লাফিয়ে উঠলেন রাজু মামা। ওরে টাবু, তোদের ধারগুলো যে শোধ হলো না রে। কত হয়েছে বল দেখি, বল বল শিগগির বল। কালকে ট্যাক্সি ভাড়া, মিষ্টি, সিনেমা, কত হলো বল না রে টাবু। কিন্তু আমার মাথার মধ্যেই তখন রেল চলছে, কিছুই বলতে পারি না। রাজু মামা ধমকে ওঠেন, চুপ করে আছিস যে, তোরা কি আমাকে ঋণী করে রাখতে চাস? গাড়ি চলতে শুরু করে। রাজু মামা চেঁচিয়ে ওঠেন, দেশলাই, সিগারেট, নস্যি, ব্লেড। গাড়ি মোশার নিয়েছে। রাজু মামাও গলা চড়াচ্ছেন, আইসক্রিম, ঘুগনি, আলুর চপ, সব দাম পাঠিয়ে দেব, আমাকে বিলটা পাঠিয়ে দিস। প্রাণপণে দৌড়চ্ছি আমি রেলের সঙ্গে, গলা ভেঙে চিৎকার করি, কিন্তু কোথায় পাঠাবো, তোমার ঠিকানাটা? তার উত্তর আর শুনতে পাওয়া যায় না, শুধু আরও কিছুক্ষণ মুখটা দেখা যায় রাজু মামার, কপালের ঘাম মুছছেন। কি জানি
হয়তো রাজু মামাও নিজেও জানেন না ঠিকানা কি, হয়তো আবার অজ্ঞাতবাসেই যাচ্ছেন আত্মশুদ্ধির জন্যে। মাঝে মাঝে তো করতেই হয় শুনেছি। শেষ হলো গল্প কি বিপদ।